জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। সরকার গঠনের 1 মাসের মধ্যেই জনগণকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী পৌঁছে দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ড। মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতে কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা সময় লাগলেও যে প্রতিশ্রুতিগুলো বিএনপি দিয়েছে তা থেকে কোনোভাবেই বিচ্যুত হবে না। এদিন কড়াইল সাততলা ভাসানটেকের 15,000 পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি। এই কার্ডের মাধ্যমে নগদ 2,500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সুবিধা পাবেন গ্রাহকরা। পাশাপাশি কার্ড নিয়ে যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে সরকার। ফ্যামিলি কার্ডের ধারাবাহিকতায় আগামী মাসে কৃষক কার্ড দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। শিক্ষিত নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। আপাতত জ্বালানি বা বিদ্যুতের দাম সরকার বাড়াবে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, বর্তমানে জ্বালানি ও বিদ্যুতের কোনো সংকট নেই। আগামী এপ্রিল-মে মাসের জন্য অন্য কোনো উৎস থেকে জ্বালানি খুঁজছে সরকার, আর এজন্য আফ্রিকা ও যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানির আলোচনা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। বিকল্প উৎস নিয়ে অবশ্যই কাজ করছি এবং আমরা কাজ করব যাতে করে কোনোভাবেই এই সংকট বাংলাদেশের মানুষকে স্পর্শ না করতে পারে। এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএস এর সাথে আমরা কথা বলছি, এক্সিস্টিং আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের পাশাপাশি। শুধু এলএনজির দাম কেন, আমরা তো বলেছি সকল জ্বালানির দামই তো বাড়ছে, কিন্তু এই দাম বাড়ানোটাকে বিবেচনায় নিয়েই জনগণের দুর্ভোগ যেন না বাড়ে সেটাকে বিবেচনায় নিয়েই তো আমরা এখনো পর্যন্ত দাম বাড়াইনি। জ্বালানি তেলের সরবরাহ ধরে রাখতে 200 টাকা সীমা নির্ধারণ করে রেশনিং পদ্ধতিতে চলছে তেল বিক্রি। মহানগরের রাইড শেয়ারিংয়ে যাত্রী চালকদের জন্য 5 লিটার করে বরাদ্দের ঘোষণা আসলেও মাঠ পর্যায়ে মিলছে না সেই সুযোগ, এমন অভিযোগ ক্রেতাদের। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, ইফতারের পর এই মুহূর্তে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কেমন দেখছেন? সরকার নির্ধারিত রেশনিং পদ্ধতিতে তেল মিলছে কিনা আমাদেরকে জানাবেন। অনয়, প্রথমে জানিয়ে রাখতে চাই যে অভিযোগের সুর ছিল মূলত ক্রেতাদের যে পর্যাপ্ত তেল না পাওয়ার, সেই অভিযোগের সুর দুপুরের পর থেকে কিছুটা কমতে শুরু করেছে। অর্থাৎ 5 লিটার তেলের যে যোগান মূলত তারা পাচ্ছে, এতেই অনেকটাই খুশি। তবে সংকটের যে বিষয় সেটি হচ্ছে যে রাজধানী জুড়ে প্রায় বেশিরভাগ পাম্পই বন্ধ রয়েছে। ক্রেতারা যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে বেশ কিছু পাম্প ঘুরে তারা 2-1টি পাম্পে তেল পেলেও সেখানে দীর্ঘ সময় লাইনে তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অর্থাৎ দীর্ঘ লাইনে থাকার যে যন্ত্রণা সেটি মূলত তারা ভোগ করছেন। তারা বলছেন যে পাম্পগুলো বন্ধ রয়েছে সেই পাম্পগুলো যদি খোলা থাকতো তাহলে হয়তোবা এই যে দীর্ঘ অপেক্ষার যে প্রহরগুলো আসলে রয়েছে, অর্থাৎ দীর্ঘ কয়েকদিন ধরে যে দীর্ঘ লাইন রয়েছে পাম্পগুলোতে, সেই লাইনগুলো মূলত কমানো যেত। অর্থাৎ সকালে যেহেতু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, মোটরসাইকেল অর্থাৎ বিশেষ করে মহানগরের যারা আসলে রাইড শেয়ারিং করেন তাদের জন্য 5 লিটার অর্থাৎ 600 টাকার করে তেলের যে বরাদ্দ মূলত রয়েছে, সেই বরাদ্দ পাওয়ার পর থেকে কিছুটা কিন্তু চলছে। এবং আমরা বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেছি, সেই পাম্পগুলোতে দীর্ঘ লাইন গত কয়েকদিন ধরে যেমনটি ছিল সেগুলো রয়েছে। তবে স্বস্তির যে বার্তা মূলত রয়েছে, পর্যাপ্ত তেল পাচ্ছে, অর্থাৎ কয়েকদিন চলার মতো তেল তারা যেহেতু পাচ্ছেন, সেই জায়গা থেকে কিন্তু যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো অনেকটা আজকে ম্লান হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি পাম্পেই পর্যাপ্ত পরিমাণে তেল তারা নিতে পারছে এবং 600 টাকা করে পাওয়ার পরেই মূলত তাদের যে প্রত্যাশা এবং আশার জায়গাগুলো ছিল বা সংকটের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো মূলত হ্রাস পাচ্ছে বলে কিন্তু তারা বলছেন। অর্থাৎ হয়তোবা আগামী 2-1 দিনের মধ্যেই এই যে সংকটের কথা আমরা শুনছি এবং যে পরিস্থিতির বিষয়গুলো দেখছি সেগুলো হয়তোবা কমে আসবে বলে কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করছেন। এই ছিল আমার কাছে সবশেষ।
রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ। তেহরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার ব্যর্থ হচ্ছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে যুদ্ধ এরই মধ্যে যুক্তরাষ্ট্র জয়লাভ করেছে দাবি করে ইরানের ওপর কঠোর হামলার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যুদ্ধের 11তম দিনে তেহরান জুড়ে ভয়াবহ বোমা হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। তেল আবিব ও হাইফা বন্দর ছাড়াও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরান। নতুন করে বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থানে করা একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের অর্ধশতাধিক নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন বিমান বাহিনী। আইআরজিসি নিক্ষেপ করা 90% ড্রোন যুক্তরাষ্ট্র ভূপাতিত করেছে বলে জানান মার্কিন সেনাপ্রধান। যদিও যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আর ট্রাম্প বলছেন, ইরান যুদ্ধে এরই মধ্যে বেশিরভাগ লক্ষ্য পূরণে সফল হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। দ্রুতই সংঘাত অবসানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে ইরান বলছে, ওয়াশিংটন নয়, এই যুদ্ধের পরিণতি ঠিক করবে তেহরান। মধ্যপ্রাচ্য সংকটের জেরে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মঙ্গলবার ধানমন্ডিতে প্রেস ব্রিফিংয়ে এই শঙ্কার কথা জানায় সংস্থাটি। ট্রাম্পকে খুশি করতে অন্তর্বর্তী সরকার অন্যায্য বাণিজ্য চুক্তি করেছে বলেও দাবি করে সিপিডি। 6 মাসের জন্য তারা 6 মাসে যে মুদ্রার নীতি দিয়েছে, সেই তাদের মুদ্রানীতির মধ্যে মূল্যস্ফীতি 7% লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি, এখন জানুয়ারি মাসে 8.6% ছিল। এই পরিস্থিতিটা বজায় থাকলে আসলে এই 7% অর্জন করাটা কঠিন হবে। এইটা ডাব্লিউটিও কে অবশ্যই দুর্বল করেছে এবং অবশ্যই আমি এটা তো বলতেই হবে যে, এবং আমরা আমাদের এই রিপোর্টেও লিখেছি যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড যেটা করা হয়েছে ইউএস এর সাথে, আমরা কিন্তু লাস্ট লাইনটাতে আমরা বলেছি এটা যে এটাকে রিভিউ করার জন্য। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে মিয়ানমারের সংযোগ থাকার তথ্য জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ জানান, সোমবারের অভিযানে 22 জনকে আটক করা হয়েছে। এ সময় দেশি বিদেশি 3টি আগ্নেয়াস্ত্র, 27টি পাইপগান, 30টি পিস্তলের ম্যাগাজিন, 1100 রাউন্ড গুলি সহ নানা ধরনের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, সন্ত্রাসীরা মাটির নিচে কক্ষে গোপন অস্ত্রাগার বানিয়েছিল আর সিসিটিভির মাধ্যমে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণে ছিল আলাদা কন্ট্রোল রুম। অভিযানে সেসব আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যেহেতু এখন মনে করছি যে আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না, ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি, তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের 1 কোটি টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ট্রাইব্যুনালের বিচার কাজ বিতর্কিত হচ্ছে বলে মনে করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অভিযুক্ত প্রসিকিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ট্রাইব্যুনালের গত 1.5 বছরের কার্যক্রম খতিয়ে দেখার কথাও জানান চিফ প্রসিকিউটর। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব মামলার নথিতে অসঙ্গতি পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, অদক্ষ প্রসিকিউটরদের মামলার দায়িত্ব কেড়ে নেওয়া হচ্ছে। কিছু মামলার নথি চিফ প্রসিকিউটরের কাছে নিয়ে আসা হয়েছে। প্রসিকিউটর সাইমুম রেজার ঘুষ নেয়ার ঘটনা অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। আমি অতীতের সমস্ত কর্মকাণ্ড আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আর ভবিষ্যতে আমাদের এখানে প্রসিকিউশনে যারা কাজ করতে চাইবেন তাদের কাছে পরিষ্কার বার্তা যে ভবিষ্যতে আমি যদি একটা সুতা পরিমাণ অভিযোগ যদি কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে পাই, তাহলে আপনি ধরে নেবেন পরের দিন তিনি আর আমার এখানে নাই। স্থানীয় সরকার নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট না রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার একজন নির্বাচন কমিশনার জানান, আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যয়বহুল ও জটিল হওয়ায় সিটি কর্পোরেশন সহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে রাখা সম্ভব হবে না। ইসির তথ্য অনুযায়ী দেশের প্রায় 4000
653টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলতি বছরই নির্বাচনের উপযোগী হচ্ছে। ইসি জানায়, সব নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে কমিশন। সিটি কর্পোরেশন দলীয় নাকি নির্দলীয় তা সংসদের উপর নির্ভর করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করে ইসি। 12 লাখের বেশি ভোটারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল। গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর সহ বিভিন্ন এলাকার কবরস্থান থেকে মানুষের কঙ্কাল চুরি করে আসছে একটি চক্র। সেই কঙ্কাল চোর চক্রের 4 সদস্যকে 47টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় সহ গ্রেপ্তার করেছে পুলিশ। কবর থেকে মরদেহের কঙ্কাল চুরি করে মেডিকেল শিক্ষার্থীদের কাছে 15 থেকে 20 হাজার টাকায় বিক্রি করে দেয় ওই চক্র। দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, সোমবার রাতে রাজধানীর ফার্মগেটের মণিপুরি পাড়ায় মানবদেহের খুলি ও হাড়গোড় বিক্রির চেষ্টা চলছে এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে গ্রেপ্তার হন আরও 3 জন। পরে কলেজ হোস্টেল থেকে উদ্ধার করা হয় 47টি মানবদেহের মাথার খুলি ও বিভিন্ন অঙ্গের হাড়গোড়। তিনি জানান, গত কয়েক বছর যাবৎ চক্রটি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুর এলাকার কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে আসছিল। প্রসেসিং করার পর তা মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন তারা। তিনজনকে আমরা নিয়ে এসে থানায় জিজ্ঞাসাবাদ শুরু করি। আমরা তখন বুঝলাম যে এটি একটি সংঘবদ্ধ চক্র এবং তারা হয়তো এটি দেশব্যাপী পরিচালনা করে আসছে। আমরা থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করার পরে এক পর্যায়ে তারা স্বীকার করলো যে তাদের এই 3টি কঙ্কালের বাহিরেও আরও অনেক কঙ্কাল রয়েছে একটি জায়গায়। সেটি কোথায়? সেটি হচ্ছে উত্তরা পশ্চিম থানার তাদের যে ক্যাম্পাস, এই যে সেপোরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, এই ক্যাম্পাসের পাশেই। টাঙ্গাইল শহরের শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর এক শিক্ষার্থী রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় 9ম শ্রেণীর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পলাতক রয়েছেন। সকাল 9:30টায় শহরের সাবালিয়া শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ ভবনের নিচ থেকে মুইদ নামে এক শিক্ষার্থীকে উদ্ধার করে প্রতিষ্ঠানের আয়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মুইদকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বলছেন, মৃত্যুর দায় স্কুল কর্তৃপক্ষ এড়াতে পারে না। প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলছেন, পালাতে গিয়ে মুইদ ছাদ থেকে পড়ে মারা গেছে। আর পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি রহস্যজনক মনে করছেন মুইদের পরিবার। তারা তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তির দাবি জানান। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাসের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিকেলে মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। বাসটি আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রাজধানীর শপিং মলগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এ নিয়ে আরও জানাতে রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, ইফতারের পর এই মুহূর্তে শপিং মলগুলোতে ক্রেতা সমাগম কেমন দেখছেন আর বেচা বিক্রি কেমন, জানাবেন আমাদেরকে। অন্যয়, আমি কিন্তু দুপুরের পর থেকে যমুনা ফিউচার পার্কে রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন দোকান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরে দেখেছি। ক্রেতাদের ভিড় কিন্তু বলাই যায় যে ইফতারের পর থেকে কিন্তু বাড়তে শুরু করেছে এবং তারা কিন্তু তাদের পছন্দের যে পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কিনছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখন বন্ধ চলছে, যে কারণে অভিভাবকরা যারা রাজধানীতে রয়েছেন তারা কিন্তু গ্রামমুখী হওয়াতে কিন্তু আগে ভাগেই কিন্তু তাদের শপিং কিন্তু কেনাকাটা সেরে নিচ্ছেন। এবং আমরা আরেকটি কথা বলতে চাই যে আমরা কিন্তু ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে নতুন পোশাকে কিন্তু তাদের মনে একটা আনন্দ বিরাজ করছে। তারা কিন্তু তাদের পছন্দের পোশাকগুলো কিনছেন এবং ঘুরে ঘুরে কিন্তু তাদের যে শপিং এর দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দেখছেন, দেখে দেখে কিন্তু তাদের পছন্দের পোশাক কিনছেন। আমরা জানি যে এখানে কিন্তু পুরুষের পাশাপাশি নারী তরুণীদের যে ভিড় এটা কিন্তু চোখে পড়ার মতোই দেখা যাচ্ছে। এবার ঈদে কিন্তু
আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন যে বেচা বিক্রিতে তারা সন্তুষ্ট এবং যেভাবে ক্রেতাদের ভিড় আসলে বাড়তে শুরু করেছে এভাবে চলতে থাকলে ঈদ পর্যন্ত কিন্তু তাদের আসলে প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি হবে এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবার কিন্তু শিশুদের যে পোশাক এসেছে মার্কেটগুলোতে সেখানে কিন্তু তাদের যে বাচ্চা রয়েছে, ছেলে সন্তান মেয়ে সন্তান রয়েছে, তাদেরকে কিন্তু তারা তাদের পছন্দ অনুযায়ী কিনতে দিয়েছেন। তারা কিন্তু আমাদেরকে আরো জানিয়েছেন যে দাম নিয়ে কিন্তু তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও তারা আমাদেরকে বলেছেন যে আসলে নতুন পোশাক কিনতে পেরে ঈদ আনন্দে তারা ভাগাভাগি করবে, এটাই কিন্তু তাদের জন্য অনেক একটি আনন্দের বিষয়। এবং দোকানিরাও বলছেন যে ক্রেতা সংখ্যা যেভাবে বাড়তে শুরু করেছে ইফতারের পর থেকেই কিন্তু মার্কেটগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতা সংখ্যা, এতে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। তো রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে এই ছিল সবশেষ। রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে ঈদ কেনাকাটার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস রহমান। এদিকে ঈদ ঘিরে জমজমাট উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর সৈয়দপুরের বাজার। পোশাক প্রসাধনী সহ প্রয়োজনীয় জিনিস কিনতে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ভিড় করছেন ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, শপিং মলগুলোতে ইফতারের পর ক্রেতা সমাগম এখন কেমন দেখছেন, আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন আমাদেরকে। অন্যয় সৈয়দপুরকে বলা হয় রাতের শহর। সেই রাত যত গভীর হয় এখানকার মানুষজনের বাজার সদাই থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কিংবা বিলাসী দ্রব্য কেনাকাটার যে সমারোহ সেটি কিন্তু বেড়ে যায়। রমজান ঘিরে যে ঈদের আগমন, সেই ঈদের আগমনের শেষ 10 দিনের যে অপেক্ষা, সেই অপেক্ষায় মানুষ শেষ সময়ের প্রস্তুতি গ্রহণ করছে এবং ইফতারের পর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত শপিং মলগুলোতে ক্রেতাদের পদচারণায় মুখর থাকছে, এটি প্রতিদিনের বাস্তবতা। এই যে আমরা যে রোডে আছি এটি শহীদ জিকরুল হক রোড। সৈয়দপুরের মধ্যে যেই ঢাকার নামি দামি ব্র্যান্ড শপগুলো আছে তার আউটলেটগুলো কিন্তু ফ্র্যাঞ্চাইজ আউটলেটগুলো এই রোডের দুধারেই বাহারি রকমের আউটলেট চোখে পড়বে। তার পাশে আরেকটি সড়ক রয়েছে যেখানে মূলত তুলনামূলক কম মূল্যের পণ্যগুলো বিক্রি হয়। দুটি গলিতেই কিন্তু আসলে উপচে পড়া ভিড় খানিকক্ষণ পরেই শুরু হবে। দাম দরের ব্যাপার যদি বলি, ব্র্যান্ড শপগুলোতে প্যান্ট, শার্ট, পাঞ্জাবি কিংবা পায়জামার কথা যদি বলি, সেগুলো মানভেদে 2000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং গলির যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু 500, 700, 800, 1000 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এবারের ঈদ যেহেতু একেবারে গ্রীষ্মের একটা আবহ থাকবে এবং সেই আবহের সাথে খাপ খাইয়ে নিতে যে ধরনের আরামদায়ক পোশাক দরকার, ক্রেতারা সেই ধরনের পোশাকই রেখেছেন এবং বিক্রেতারাও সেই ধরনের পোশাকই খুঁজছেন। তবে দাম দরের যে পার্থক্য, ব্র্যান্ড শপগুলোতে আমরা দেখছি একই পরিবারের একাধিক ব্যক্তি এসে তাদের পছন্দসই অনেকগুলো জিনিস কিনতে পারলেও গলির দোকানগুলোতে আসলে একই পরিবারের 4 জন হয়তো বা 4 ধরনের জিনিস কিনছেন, বা 3 জন থাকলে 3 জন 3 রকমের 3 দফার জিনিস কিনছেন। এই হলো দামি দামি ব্র্যান্ডের দোকান এবং গলির দোকানের যে দরের পার্থক্য সেটি। তবে ক্রেতা বিক্রেতাদের ভিতর এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। বিক্রেতারা বলছেন, ব্র্যান্ড শপের বিক্রেতারা বলছেন যে আগের ঈদের যে বিক্রির জৌলুস সেটি এখনো পর্যন্ত তাদের হয়নি। তারা বলছেন ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই এখনো পর্যন্ত বেশি, তবে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে এটি আরো বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অন্য এই ছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে ঈদের বাজারের সবশেষ খবর। সৈয়দপুর থেকে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। বিশ্বকাপের আগে দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে চায় না বাংলাদেশ, তবে দলে যারা আছেন সবাইকে দায়িত্ব নিয়ে পারফর্ম করতে হবে। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, হোম অ্যাডভান্টেজ নিলেও ভালো উইকেটে খেলতে চায় বাংলাদেশ, জানিয়েছেন মিরাজ। আমাদের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমাদের সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আমাদের র্যাঙ্কিংটাও খুবই ইম্পর্টেন্ট এবং যে যে পজিশনে আমার কাছে মনে হয় বিগত দিনে সাকসেস হয়েছে, আমরা চেষ্টা করব তাকে সেই পজিশনে খেলানোর জন্য এবং সে যেন ওইখানে পারফর্ম করতে পারে এবং ভালো করতে পারে, আমরা ওইভাবেই চেষ্টা করব। প্রত্যেকটা টিমকেই কোনো লাইটলি নেওয়ার কোনো এখানে কোনো চান্স নেই, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট সবাই ভালো টিম এবং আমাদের হ্যাঁ অবশ্যই তারা অনেক কয়েকটা বেশ কিছু প্লেয়ার ইয়াং এসেছে, অবশ্যই তারা পারফর্ম করেছে বলে টিমে এসেছে। আর যেহেতু আমাদের অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে, আমরা হোম কন্ডিশনে খেলছি, আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ম্যাচ যাতে আমরা ট্রু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। এবং যেটা বললেন হোম কন্ডিশন মানে যে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দেবো, খারাপ উইকেটে আমরা খেলবো না, তখনও আমরা ভালো উইকেটে খেলবো, জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি। নারী এশিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে হেরে সকালে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঋতুপর্ণারা। পার্থ সময় সকাল 9:30টায় থাই এয়ারওয়েজে বাংলাদেশ দল ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়।
ব্যাংককে কয়েক ঘন্টার যাত্রা বিরতির পর আবারও বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে পিটার বাটলারের শিষ্যরা। বাংলাদেশ সময় আজ মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আফইদা সাগরিকাদের। গতকাল উজবেকিস্তানের বিপক্ষে জিতলে আজ দেশের জন্য বিমান ধরতে হতো না বাংলাদেশকে। সি গ্রুপে জাপান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে ভারত ম্যাচের দিকে নজর থাকত পিটারের দলের। কোয়ার্টার ফাইনালে উঠলে আবার সিডনি যেতে হতো বাংলাদেশ দলকে। তবে উজবেকিস্তানের বিপক্ষে হারায় 10 মার্চ রিটার্ন টিকিটে দেশে ফিরছেন লাল সবুজের প্রতিনিধিরা। এশিয়া কাপ খেলা বাংলাদেশের অনেক ফুটবলারের বয়স 20 বছরের নিচে। তাদের অনেকেই 1 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া থাইল্যান্ডের এএফসি অনূর্ধ্ব 20 টুর্নামেন্ট খেলবে। দেশে ফিরেই আবারও অনুশীলনে ব্যস্ত হয়ে পড়বেন তারা। এ দলেরও কোচ পিটার বাটলার। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।